আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সরকার একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে। কোন সরকার যখন কর্তৃত্ববাদী হয়ে ওঠে, স্বৈরাচার হয়ে ওঠে, তখনই সেই সরকারগুলো ভুল পদক্ষেপ নিতে বাধ্য হয় অথবা ভুল পদক্ষেপের মধ্যে যায়। আর ডক্টর ইউনূস সরকার সম্পর্কে তো এখন অনেকেই খুব খোলামেলা মন্তব্য করছেন যে এই সরকার নিজেই ফ্যাসিবাদী হয়ে উঠেছে, তো তার জন্য তো ভুল পদক্ষেপ গ্রহণ করাটা খুবই স্বাভাবিক। এই কথিত অন্তর্বর্তী সরকার তো নিজেই একটি পক্ষ, যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করছেন, রাজনীতি করছেন উন্মুক্ত অবস্থায়, তাদের প্রতিপক্ষ হয়ে উঠেছে। আবার ডক্টর ইউনূস সরকারের প্রধান প্রতিপক্ষ নিঃসন্দেহে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য, দমনের জন্য যা যা করার করছে, তাদের বিরুদ্ধে অবশ্য অনেক অভিযোগ রয়েছে। কেন এই কথাগুলো বলছি হচ্ছে ঠিক কর্তৃত্ববাদী সরকার বলি, স্বৈরাচারী সরকার বলি কিংবা ফ্যাসিবাদী সরকার বলি, যাই বলি না কেন, সেই সরকারগুলোর চরিত্র অনুযায়ী আরেকটি পদক্ষেপ গ্রহণ করেছে। গণমাধ্যমগুলোর উদ্দেশ্যে তারা একটি বিবৃতি দিয়েছে। কি বিবৃতি? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের বক্তব্য বা অডিও প্রচার করা হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। কি বলছে বিবৃতিতে? গণমাধ্যমকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার বা প্রচার থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করছে অন্তর্বর্তী সরকার, এবং জানানো হয়েছে যে এই ধরনের কার্যকলাপ সন্ত্রাস বিরোধী আইন 2009-এর আওতায় গুরুতর লঙ্ঘন। আচ্ছা, বলুন তো একটু, যে এই যে নির্দেশনাটি হতে পারে আইনের মধ্য থেকেই তারা এই নির্দেশনাটি দিয়েছে, কিন্তু এই যে অবাধ তথ্য প্রবাহে, মানে আমি বলছি না যে সরকার যে অবাধ তথ্য প্রবাহের সুযোগ সৃষ্টি করেছে, গ্লোবালি এই ইনফরমেশন টেকনোলজির যুগে কোনো ধরনের টেকনোলজি রিলেভেন্ট এই ধরনের বক্তব্য প্রচার বন্ধ করা যায়? ধরে নিলাম যে বাংলাদেশের যে 40-45টা টেলিভিশন চ্যানেল রয়েছে, শত শত প্রিন্ট ভার্সন রয়েছে, তাদের আবার ইউটিউব চ্যানেল রয়েছে, এগুলোর কোনোটিতেই শেখ হাসিনার বক্তব্য বা অডিও প্রচার করলো না, তাতে কি এমন লাভ অর্জন করবে সরকার? এবং শেখ হাসিনার যে অডিওগুলো আপলোড করা হয় ইউটিউবে, সব এখান থেকে করা হয়, দিল্লি থেকে করা হচ্ছে কিংবা অন্য কোনো রাষ্ট্র থেকে করা হচ্ছে, যুক্তরাষ্ট্র থেকে করা হচ্ছে, কিভাবে ঠেকাবে সরকার? এতে বরং সরকার তার কর্তৃত্ববাদী বলি, স্বৈরাচারী কিংবা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটালো আবার, এবং শেখ হাসিনার বক্তব্যের প্রতি মানুষের আগ্রহটা আরো বেশি করে জন্মাবে। যেহেতু টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করবে না, বা পত্রিকাগুলোর বা এই টেলিভিশন চ্যানেলগুলোর যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলোতে প্রচার হবে না, মানুষ খুঁজে নেবে অন্য অন্য জায়গা থেকে, দেখে শেখ হাসিনা কি বললো আজকে, সেখানে হিট পড়বে বেশি এবং প্রচারও বেশি হবে। আমরা দেখেছি যে এই যে দুদিন আগে আরও একটি ভুল পদক্ষেপ নিয়েছিল, আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে নাকি দিল্লিতে কিংবা কলকাতাতে, এমন একটি খবর ছড়িয়ে পড়লো, বিভিন্ন গণমাধ্যমে এলো, আন্তর্জাতিক গণমাধ্যম BBC বাংলা সহ। তো ভারত সরকারের প্রতি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানালো যে ভারতের মাটি ব্যবহার করে আওয়ামী লীগ সেখানে দলীয় কার্যালয় খুলে তারা সন্ত্রাসবাদী তৎপরতা চালাচ্ছে বাংলাদেশে। এবং ওই বিবৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মন্তব্য করেছিলাম যে সরকার একটি হাস্যকর এবং নিজের জন্য বিব্রতকর একটি সিদ্ধান্ত নিয়েছে এই বিবৃতিটি দেওয়ার মাধ্যমে, এবং বলেছিলাম যে ভারত কি আনসার করবে, ঠিক তাই বলেছে। ভারত অস্বীকার করলো যে না, আমাদের মাটি ব্যবহার করে কেউ এই ধরনের কার্যক্রম পরিচালনা করছে না, এবং বলেছিলাম যে দলীয় কার্যালয়ের কি কোনো সাইনবোর্ড সেখানে আছে যেটিকে প্রমাণ হিসেবে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিল, এবং ভারত কি বলবে এক্ষেত্রেও সেটি আমি বলেছিলাম এবং তাই বলল। তো যে বিবৃতিটি মানে শুক্রবার দেওয়া হলো শেখ হাসিনার অডিও বা বক্তব্য প্রসঙ্গে, সেখানে কি বলা হচ্ছে? ফৌজদারি অপরাধে দণ্ডিত এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার
অডিও প্রচার করা আইনত নিষিদ্ধ। আইনত নিষিদ্ধ বা আদালত করেছে কিনা, হয়তো আইন এটি পারমিট করে, কিন্তু এই আইনের দোহাই তো শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকারও আমাদের সামনে উপস্থাপন করেছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ক্ষেত্রে। তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হলো, লাভ কি হয়েছে? তারেক রহমান তো সেখানে বসে রীতিমতো বিএনপির যে দলীয় বৈঠকগুলো তাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হচ্ছিলেন, তিনি দলীয় নির্দেশনা দিয়েই যাচ্ছিলেন। কি হয়েছে তাতে? এতটুকু কোনো ধরনের সমস্যা কি বিএনপির হয়েছে বা তারেক রহমানের হয়েছিল? হয়নি তো। এবং তারেক রহমানের বক্তব্য প্রচারের কারণে কোনো কোনো গণমাধ্যমের মালিককে আবার কারাগারে যেতে হলো, যদিও তখনও এই আইনটি হয়ে পারেনি, নির্দেশনাটি দিয়ে পারেনি সরকার, তারপরেও ঘটনাটি ঘটেছিল। এমনকি যারা বিদেশ থেকে হেট স্পিচ ছড়ানোর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করছে, হাতে গোনা 2-3 জন পলাতক টোকাই ইউটিউবার, তারা নানানভাবে জঙ্গিবাদকে উৎসাহিত করছে, নির্বাচন যাতে না হয় সেই চেষ্টা করছে, এই বাংলাদেশকে মৌলবাদী সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার জন্য তারা প্রকাশ্য চেষ্টা করছে। এই ইউটিউবের মাধ্যমেই তো বন্ধ করে গেছে। হ্যাঁ, ইউটিউবের কাছে অনুরোধ জানিয়ে বা আবেদন করে যথাযথ যুক্তি উপস্থাপন করে যদি ইউটিউব এটি বন্ধ করে দিত, তাহলে সারা বিশ্বের সংশ্লিষ্ট ব্যক্তি বা শেখ হাসিনা বলি যাই বলে না কেন তাদের বিরুদ্ধে বন্ধ করা যেত। কিন্তু ইউটিউব তো সেটি করবে না, খুব সহজে করবে না। যে বিবৃতিটি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেখানে আবার মনে করিয়ে দেওয়া হচ্ছে এর আগে গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক এই স্বৈরাচারের ঘৃণামূলক বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল। আদালতের নির্দেশনা নিয়ে আমি কিছু বলতে চাই না, তবে শেখ হাসিনা সরকারের সময় আদালতগুলোকে তো ক্যাঙ্গারু কোর্ট বলা হতো, তাই না? কেন বলা হতো? ফরমায়েশি রায় দিত কোনো বিচারক, তো সেই ফরমায়েশি রায় বা ফরমায়েশি যেই নির্দেশনাগুলো দেওয়া হতো শেখ হাসিনা সরকারের সময় ক্ষেত্র বিশেষ, সেগুলো কি একেবারে এখন বন্ধ হয়ে গেছে? শুধু এই প্রশ্নটি করলাম। তো বলা হচ্ছে যে ভবিষ্যতে যদি কেউ শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করে তাহলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং একই সঙ্গে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক অখণ্ডতার উপরে ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালনা করছে এবং সত্যিকার অর্থে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কথাগুলোর সঙ্গে বিন্দু মাত্র আমি একমত পোষণ করি না, করার সুযোগ নেই কোনো। কিসের গণতন্ত্র, কিসের নির্বাচন? এটা কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। সবসময় তো বলে আসে যদি হয় তাও নির্বাচন। আমি নিজে কনফিউজড যে হবে কিনা, এবং মোটামুটি ধরে নিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কোনো ধরনের নির্বাচন করতে পারবে না বা দিবেও না। যাই হোক, ধরে নিলাম যে নির্বাচন হলো, কিন্তু সেই নির্বাচন কতটা প্রশ্নাতীত হবে? আওয়ামী লীগ তো এখনো পর্যন্ত নিষিদ্ধ হয়নি, তাই না? রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তারপরেও তাদেরকে কোনো ধরনের কার্যক্রম করতে বাধা দেওয়া হোক, সেটিও ভালো কথা। কিন্তু আওয়ামী লীগ করতো, ওই ব্যক্তি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, তাকে ধরেই তো প্যাদানি দেওয়া হচ্ছে, প্যাদানি দিয়ে কারাগারে ঢুকানো হচ্ছে। এবং আওয়ামী লীগ সম্পর্কে এক এক সময় এক এক কথা বলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি নিজেই এক এক সময় এক এক ধরনের মন্তব্য করেছেন গণমাধ্যমে, বিভিন্ন সাক্ষাৎকারে। বিবিসি একটি ইন্টারভিউ করেছিল, যখন বলা হলো যে তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে, তখন তিনি বললেন এটি নির্বাচন কমিশন দেখবে। আবার তিনি বললেন এটা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন। একই ইন্টারভিউয়ে হরেক ধরনের মন্তব্য। আবার কখনো কখনো তিনি চুপ ছিলেন। অথবা এই যে বিষয়গুলো সবকিছু একেবারে জগা খিচুড়ি পাকিয়ে ফেলছে ডক্টর ইউনূস সরকার, আমাদের আশঙ্কা হয় যে সত্যিই এই সরকারের পতনের সময়টি ত্বরান্বিত হচ্ছে কিনা। এবং যে সিদ্ধান্ত নিয়েছে একেবারে নিজের জন্য, সরকারের নিজের জন্য একটা ভুল সিদ্ধান্ত, একেবারে স্পষ্টভাবে তার ফ্যাসিবাদী চরিত্র, কর্তৃত্ববাদী মনোভাবে বহিঃপ্রকাশ ঘটছে গণমাধ্যমের প্রতি এই ধরনের নির্দেশনা দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা নিশ্চিতভাবেই অনেকেই
সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারকে চেনেন। যারা চেনেন না বা জানেন না তাকে শুধু এটুকুই বলবো, তার ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের প্রতি তার যে অগাধ শ্রদ্ধাবোধ, সেই মানুষটিকে কেন নিখোঁজ হতে হলো এবং নিখোঁজ হওয়ার একদিন পর মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করতে হলো। এটিকে আমরা আত্মহত্যা বলবো নাকি হত্যাকাণ্ড বলবো? যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে তার জন্য দায়ী কে? রাষ্ট্র, বর্তমান সরকার সহ আরো বিভিন্ন সরকার, গণমাধ্যম, সাম্প্রদায়িক রাজনীতি, নাকি শুধুমাত্র তার পারিবারিক অভাব অনটন? বিভুরঞ্জন সরকার বৃহস্পতিবার ভোরে তিনি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে আর ফিরে আসেননি। পরবর্তীতে একদিন পর তার লাশ খুঁজে পাওয়া গেল, কিন্তু তিনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তার নিজের হাতে লেখা একটি লেখা তিনি bdnews24.com এর মেইলে পাঠিয়ে যান। কি লেখা ছিল সেই চিঠিতে, সেই লেখাতে? আমি তার এই দীর্ঘ লেখার খানিকটা অংশ, চুম্বক অংশগুলো একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই সমাজ, এই রাষ্ট্র, আমাদের গণমাধ্যমের স্বাধীনতা, সরকারের রক্তচক্ষু, এমনকি ব্যক্তি পর্যায়ের অভাব অনটন কতটা প্রখর ছিল তার জীবনে, এবং আমাদেরকে খুঁজে বের করতে হবে এর জন্য দায়ী কে বা কারা। এবং তার জীবন সম্বন্ধে যেটুকু বলছিলাম সেটুকু আমরা বুঝতে পারবো। তিনি তার লেখার শুরুতে বলছেন যে, আমি বিভুরঞ্জন সরকার, আজকের পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করি। দেশের নানা পরিবর্তন, আন্দোলন, গণ আন্দোলন এবং রাজনৈতিক উত্থান পতন প্রত্যক্ষ করেছি, কিন্তু আজ যখন নিজের জীবনকে দেখি, অনুভব করি সত্য লিখে বাঁচা সহজ নয়। এবং তিনি বলছেন যে, সাংবাদিকতায় কখনো কখনো নিজের নাম গোপন রাখতে হয়। সত্য প্রকাশ করতে গেলে জীবন ঝুঁকির মধ্যে ফেলা প্রয়োজন হয়। এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকাতে ছদ্মনামে লিখেছেন। খুব সাহসী মানুষ হয়তো আমি নই, কিন্তু চোখ রাঙিয়ে কেউ আমাকে দিয়ে কিছু লেখাতে পারেনি, বিভুরঞ্জন সরকার বলছেন। তিনি দেশের প্রায় সবগুলো প্রথম শ্রেণীর দৈনিকে কাজ করার সুযোগ পেয়েছেন, করেছেন, এবং একটা অনলাইন পোর্টালে তার লেখা নিয়মিত ছাপা হতো। দৈনিক জনকণ্ঠ যখন জনপ্রিয়তার তুঙ্গে ছিল, তখন প্রথম পৃষ্ঠায় তার মন্তব্য প্রতিবেদনগুলো ছাপা হতো। অথচ এখন নাকি কোনো পত্রিকায় লেখা পাঠিয়ে অনুরোধ করা সত্ত্বেও তার লেখা ছাপা হতো না। হয়তো বয়সের কারণে তার লেখা এখন মানুষ খায় না, এতটাই আক্ষেপ করা হয়েছে তার লেখা চিঠিতে। সেই চিঠিটি প্রকাশ করেছে বিডি নিউজ 24। তিনি বলছেন যে, একসময় কত খ্যাতিমান লোকেরা আমার লেখা পড়ে ফোন করে তারিফ করেছেন। অনেক বিখ্যাত বিখ্যাত মানুষেরা তাকে প্রশংসা করেছেন ফোন দিয়ে। তার মধ্যে আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও তাকে দুইবার ফোন দিয়েছেন। তিনি বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসও অন্তত দুবার নিজে আমাকে ফোন করে আমার লেখার কথা বলেছেন। এখন অবশ্য এত সাধারণ বিষয় তার মনে থাকার কথা নয়। আজ আমার লেখা নাকি পাঠক টানে না। হতেই পারে বয়সের ভারে বুঝি লেখা হালকা হয়ে গেছে। এবার তিনি বলছেন রাষ্ট্রের কথা, সরকারের রক্তচক্ষুর কথা। তিনি বলছেন, এর মধ্যে গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরো কাহিল হয়েছে। মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয়। অর্থাৎ প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব, তিনি যে কথায় কথায় বলেন যে দেশ স্বাধীন হওয়ার পরে গত 54 বছরে এখন নাকি সাংবাদিকতার, গণমাধ্যমের শ্রেষ্ঠ সময়। সাংবাদিক বিভুরঞ্জন সরকার বলছেন, মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সব সময় এই মুহূর্তে আতঙ্কে থাকেন। কখন না কোনো খবর বা লেখার জন্য ফোন আসে, তুলে নিতে হয় লেখা বা খবর। এর মধ্যে আমার একটি লেখার জন্য আজকের পত্রিকার অনলাইন বিভাগকে লাল চোখ দেখানো হয়েছে। কেন লাল চোখ তাকে দেখাতে হয়েছিল, তার অনলাইন বিভাগকে দেখাতে হয়েছিল? যেই তথ্যটি এই লেখাতে আসেনি তা হচ্ছে গত 14ই আগস্ট
তিনি একটি সম্পাদকীয় লিখেছিলেন, সেটি আজকের পত্রিকার অনলাইন পোর্টালে উঠেছিল। বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিয়ে তার জন্য তাকে রক্তচক্ষুর সম্মুখীন হতে হয়েছিল এবং লেখাটি উইথড্র করতে হয়েছিল। তিনি মাজহারুল ইসলাম বাবলা সম্পর্কে বলছেন, তার এক সহকর্মী, যে মাজহারুল ইসলাম বাবলার একটি লেখার জন্য চোটপাট করা হয়েছে। আপত্তিকর কি লিখেছেন বাবলা? শুধু পুলিশের গুলি তো নয়, ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিরাও মানুষ হত্যা করেছে। গণঅভ্যুত্থানের কথা বলছেন তিনি। এখানে অসত্য তথ্য কোথায়? হাসিনার পুলিশ না হয় ছাত্র জনতাকে হত্যা করলো, কিন্তু পুলিশ হত্যা করলো কে বা কারা? এই প্রশ্ন তো আমরাও তুলছি অসংখ্যবার। তিনি বলছেন যে একটা ভালো বেতনের চাকরি থাকলে সংসার চালানোর জন্য নিয়মিত ধার দেনা করার পেশাটি আমাকে হয়তো বেছে নিতে হতো না। অন্য সব খরচের হিসাব বাদ দিয়ে মাসে আমার একার ওষুধের ব্যয় 20 থেকে 22,000 টাকা। শেখ হাসিনা আমলে আমরা দেখেছি সাংবাদিকদের কি পরিমাণ নগ্ন দালালি, হাত কচলে কচলে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, প্লটের মালিক হয়েছেন, বিদেশ যাত্রা করেছেন। কিন্তু বিভূরঞ্জন সরকার সেই দালালিও করেননি, সেই সুবিধা নেওয়ার চেষ্টাও করেননি। তিনি নিজের মুখে বলছেন এবং নিজের মুখে এটুকুও বলছেন যে একটা পর্যায়ে উপায়হীন হয়ে লাজ লজ্জার কথা ভুলে আমি শেখ হাসিনার দরবারে সাহায্যের জন্য আবেদন করে কোনো ফল পাইনি। অনেক সাংবাদিক প্লট পেয়েছেন, আমি 2 বার আবেদন করেও সফল হইনি। সফল কেন হবেন তিনি? আমরা শেখ হাসিনার প্রেস কনফারেন্সগুলোতে দেখেছি না, তেলের ড্রাম নিয়ে বসতেন সিনিয়র সাংবাদিকদের অনেকে, কিভাবে তেল দিতেন, অয়েলিং করতেন, লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে আসতো। সাংবাদিক বিভূরঞ্জন সরকার সেটি পারেননি। তিনি বলছেন এখন আমার দৈনন্দিন জীবন শুরু হয় শুধু ওষুধ খেয়ে, এবং শুরু হয় প্রথমে ওষুধ খেয়ে, স্বাস্থ্য পরীক্ষা দিয়ে এবং ওষুধ কেনার টাকার চিন্তায়। শুধু মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পক্ষে অবিচল অবস্থানের কারণে আমাকে আজও আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয়। তিনি বলছেন সবশেষ যে গণমাধ্যমটিতে কাজ করেছেন আজকের পত্রিকায়, তিনি হত্যা কিংবা আত্মহত্যার আগে 4 বছর কাজ করেছেন। এই সময় না হলো পদোন্নতি, না বাড়লো বেতন, অথচ জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিদিন। সংবাদপত্র আর কিভাবে ন্যায়ের পক্ষে দাঁড়াবে ঘরের মধ্যেই যেখানে অনিয়ম? তিনি বলছেন আমি এখন কি করি, কোন পথে হাঁটি? ছেলে মেয়েদের পেশাগত জীবন নিয়েও তিনি হতাশ ছিলেন। ছেলে মেয়েদের জীবন নিয়ে হতাশ ছিলেন বলতে তিনি এটি বুঝাননি ছেলেমেয়েরা পড়াশোনা করেননি, তা নয়। ছেলেমেয়েরা যথেষ্ট মেরিটোরিয়াস। বড় মেয়ে জীবনে কখনো পরীক্ষা দিয়ে ফেল করেনি। তিনি বলছেন ডাক্তার হয়েছে, বিসিএস পাশ করে চাকরিও পেয়েছে। গ্যাস্ট্রোএন্টারোলজিতে এমডি করতে গিয়ে শেষ মুহূর্তে ধরা খেলো। কেন ধরা খেলো? সরকার বদলের পর, অর্থাৎ আওয়ামী সরকার পতনের পর বিভাগীয় প্রধানের কোপানলে পড়ে আমার মেধাবী মেয়েটি থিসিস পরীক্ষায় অসফল হলো। অথচ কোনো রাজনীতি সাথেও নেই, তার পাছেও নেই। আমার ছেলেটি বুয়েট থেকে এমএমইতে পাশ করেছে। বুয়েট পাশ হয়ে দেশে কত চাকরির পরীক্ষা দিয়েছে, কিন্তু পাশ করেও শেষ পর্যন্ত তার নিয়োগটি নিশ্চিত হয়নি। অপরাধ কি ওর নাম? বিভূরঞ্জন সরকার বলছেন ওর অপরাধ কি? ওর নাম, যেহেতু নামটি হিন্দু শব্দের। নাকি বাবা হিসেবে আমি, অর্থাৎ তিনি যে দালালি করতে পারেন না, তিনি যে কোথাও মাথা নত করেননি, সেটিই কারণ কিনা? বিভূরঞ্জন সরকার শেষ পর্যায়ে বলছেন আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই। সাংবাদিক হিসেবেও এডাল ওডাল করে কোনো শক্ত ডাল ধরতে পারিনি। আমার কোথাও না কোথাও বড় ঘাটতি আছে, এই ঘাটতি আর কাটিয়ে ওঠা হলো না। দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী, আর পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। আমরা বিভূরঞ্জন সরকারের এই লেখাটির মধ্য দিয়ে আমরা কি সমাজের, রাষ্ট্রের, এই দেশের, এই সরকার ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে যে ভয়ঙ্কর অসঙ্গতি উপলব্ধি করতে পারি একটু? তার মৃত্যুর জন্য দায়ী কে?